হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন সত্যিকারই মনে হচ্ছে রণদীপের বোধহয় 100% কাজ কমপ্লিট, অর্থাৎ ওর আর কিছু করার নেই। দেখতেই পাচ্ছ ডেইলিকার ডেইলি ব্লগিং এবং সমস্তটাই বাড়িতে জুড়ে, জমি জুড়ে, ভিলেজ লাইফ সংক্রান্ত এবং খুব পিসফুলি ব্লগিং পাচ্ছি আমরা, এবং তাতে কোনো কন্ট্রোভার্সি নেই। এইরকম লাইফই তো চাই, এইরকম লাইফই দেখে মনে হয় না কি শান্তিপূর্ণ লাইফ। এইরকম লাইফ তো সবাই মনে মনে চায়, এবং মনেই হয় না এদের জীবনে ঝড় উঠেছে। এদের জীবনে এখন পর্যন্ত কতবার কালবৈশাখী ঝড় এসছে, বুঝতে পারছো কি? কেউ কি বুঝছো? কিন্তু সবাই ভাবছো কি সুন্দর, কি সুন্দর ব্লগিং, কি সুন্দর জীবন, কি সুন্দর ফ্যামিলি, কি সুন্দর পরিবার। এইরকম পরিবার কোন মেয়ে না চায়? কোন মেয়ের না স্বপ্নের এই মানে স্বপ্নে আসে এরকম পরিবার, এরকম ফ্যামিলি? অ্যাকচুয়ালি আমরা স্বপ্ন দেখি, তাই না? কিন্তু স্বপ্নটা যখন বাস্তবে পরিণত হয় তখন আসল রূপটা বেরিয়ে আসে সেই স্বপ্নের। যাই হোক, তাহলে আমার যে ভিডিওটার আজকের উদ্দেশ্যটা হচ্ছে এই যে শান্তি, এই যে পরিচ্ছন্নতা, এই যে একটা ক্লিন ইমেজ, এর পেছনে কি লুকিয়ে রয়েছে? কি লুকিয়ে রয়েছে? একটা লোভী পুরুষ যে কিনা সব কিছুই তার লোভের বশবর্তী করে রাখতে চায়। একটা সম্পর্ক ছাড়ে না যেখানে তার লোভ নেই। একটা সম্পর্ক, একটা সম্পর্ক বোধহয় কেউ বলতে পারবে না এই লোকটা উইদাউট পারপাস ইউজ করেছে। আমি সেটাই বলবো। ফার্স্ট বাবাকে দিয়ে শুরু করবো। এই যে বাবা মানুষটি, জানি না উনি কেমন, কেন না যে মানুষটা কম কথা বলে সেই মানুষটাকে অতটা বোঝা বা চেনা যায় না। এইটুকু বুঝেছি উনি খুব ইন্ট্রোভার্ট একটা ক্যারেক্টার, এবং উনি হয়তো ভদ্র, হয়তো, কিন্তু যখনই উনি মুখ খুলেছেন হয় ওনার মেয়ের বিরুদ্ধাচরণ করেছেন, বিষ উগড়ে দিয়েছেন, অথবা নিজের বৌমাকে ফ্রেম করেছেন, এবং অত্যন্ত মানে কি বলবো নিম্ন মানসিকতাযুক্ত ল্যাঙ্গুয়েজ মানে ইউজ করেছেন, যেটা কিনা আমরা ভাবতেও পারি না। কারণ আমরা বুঝি শ্বশুর মশাই যিনি হন তিনি আমার বাবার মতনই। সেই বাবা মানুষটি যখন আমাকে এত নোংরা ভাষায় সম্বোধন করবে বা আমার সম্বন্ধে বিভিন্ন রকম কথা পাবলিকলি অন ক্যামেরা এত বড় প্ল্যাটফর্মে বলবে, তারপরেও কি সেই সম্মানটুকু উনি রিজার্ভ করেন? তাকে সেই সম্মানটুকু কি সেই বৌমা দিতে পারবে? একসময় এই বৌমা কিন্তু শাশুড়ির বিরুদ্ধাচরণ করলেও শ্বশুরমশাইয়ের বিরুদ্ধাচরণ উনি মানে উনি বলছি বৌমা কখনোই করেননি, কখনোই করেননি। কারণ যখন শর্ত দিয়েছিল আমরা শুনেছিলাম, তখনও বলেছিল যে শাশুড়ি না, শাশুড়ির সঙ্গে ঘর করবে না বা সংসার করবে না, কিন্তু শ্বশুরকে বাদ দিয়ে নয়। তার মানে শ্বশুরের ওপর কোনো না কোনো বা কোথাও না কোথাও একটু হলেও সফট কর্নার ছিল। কারণ ও ঘরে থেকে 5টা বছর থেকে বুঝেছিল যে শ্বশুর মশাই আর যেমন হোক খুব খারাপ মনের মানুষ নন। দুই একটা মানে লুজ টাং কথাবার্তা বলে ফেলেছেন, কিন্তু সেটা অতটাও অন্যায়ের পর্যায়ে পড়ে না। কিন্তু এখন যেগুলো করছেন সেটা তো সবাই দেখতে পাচ্ছে। এরপরে আর আমার কিছু বলার নেই। হ্যাঁ, স্বার্থের সম্পর্ক বলছিলাম না, এখানেও রণদীপের বাবার সঙ্গে কতটা স্বার্থের সম্পর্ক। বাবা মানুষটি সারাদিন ঘরে বসে থাকে না, উনি কিছু না কিছু কাজ, কোনো না কোনো কাজে নিজেকে ইনভলভ করে রাখেন। কেন বলো তো? কারণ তার তো কাজ করার প্রয়োজন নেই, সবাই জানি আমরা। উনি বয়স্ক মানুষ, যে জীবনে যে সময়টা কাজ করার কথা অবশ্য করেই করেছেন। এখন ছেলে যখন উপার্জন ক্ষম, তখন তো তার রোজগার বা পরিশ্রম করার কোনো প্রয়োজন নেই, কিন্তু উনি তবু নিজেকে বাড়ির কোনো না কোনো কাজে ইনভলভ করেন। একবারও ভেবে দেখেছো কেন করে? সরি, এই যে 2-3জন মিস্ত্রি যেদিনই আসুক কাজে আসে, উনি যদি 3জন মিস্ত্রি লাগে উনি সেখানে বলবেন আমার মনে হয় একজন মিস্ত্রি কম আন, সেই 3জনের 2জন বাইরে থেকে আসুক, আর থার্ড নাম্বার সেই কাজটা আমি করে দেবো। এটা তো ওনার বলার প্রয়োজন লাগে না, উনি এটা সবসময় দেখিয়েছেন তার কাজের মাধ্যমে। কেন বলো তো? কারণ এই কাজগুলোর মধ্য দিয়ে উনি নিজেকেই ছেলেকে বোঝাতে চেয়েছেন যে আমার বয়স হয়েছে, কিন্তু আমি কিন্তু ফালতু বাড়ির একটা পুরনো আসবাবপত্র নই যে আমাকে বাড়ির যে কোনো জায়গায় তুমি ফেলে রাখতে পারো। আমি কিন্তু তোমার অনেক কাজে আসি, কারণ আমি তোমার মানি সেভ করি, আমি হলাম মানি সেভার। তাহলে আমি আমার শ্রম দিয়ে, আমি আমার কর্মদক্ষতা দিয়ে এখনও আমি একটা মিস্ত্রির কাজ করে দিতে পারি। তোমরা বাড়িতে না থাকলে আমি বাড়িতে পাহারাদার হিসেবে থাকি, আমি বাড়ি পাহারা দিই। তুমি ব্লগিং করো, স্কুলে গিয়ে ব্লগিং করা সম্ভব নয়, তাই আমি প্রতিদিন সকালবেলা আমার নাতিটিকে নিয়ে দৌড়াই স্কুলে। সেখানে আমি সারাক্ষণ বসে থাকি যতক্ষণ নাতিটি স্কুলে থাকে, এবং সঙ্গে করে বাড়ি এনে একদণ্ডও বসি না, বিশ্রাম নিই না, আবার আমি বাড়ির মিস্ত্রিদের মতোই সেই কাজে তাদের হাত বাটাতে চলে যাই।
আমি তো ভাবি এই বাড়ির কাজ যখন শেষ হয়ে যাবে, একটা সময় তো শেষ হবে, অবশ্য হওয়াটাও অসম্ভব, কারণ ওদের কোনো না কোনো পরিত্যক্ত জায়গা পড়েই আছে, কিছু না কিছু কাজ করতেই থাকবে এরা। আর কারণ এটা পার্ট অফ ব্লগিং। আর মনে হয় ওই ভদ্রলোকও ওনার বয়সের মানে ওজনটা মানে বুঝেও না বোঝার ভান করবেন। এবারে বোঝা যাচ্ছে যে একজন বাবার সঙ্গে ওই ফ্যামিলিতে একটা ছেলের কিসের স্বার্থের সম্পর্ক। দেইনাসী মা, তা মা তিনি খুব ভালো করেই বুঝে নিয়েছেন যে ফ্যামিলিতে যদি দুজন মহিলা থাকে তাহলে কিন্তু সংসারের কাজটা ভাগ হয়ে যায়। মানে বউ যতদিন ছিল বউও কাজ করেছে, শাশুড়িও কাজ করেছে। আমার মনে হয় না শাশুড়ি তার রান্নাঘরটা কোনোভাবে চেয়েছে তার বউমা পুরো দায়িত্বে নিয়ে নিক, কারণ উনি চেয়েছেন আমি রান্নাঘরটা দখল করে রাখি। সেই পুরনো হচ্ছে তোমার কি বলবো পন্থা শাশুড়িদের, যে রান্নাঘরের পাটটা কখনো বৌমার হাতে দিতে চান না। কেন বলো তো? কারণ বাড়ির ছেলেরা সাধারণত খেতে ভালোবাসে এবং তারা জানে রান্নাঘরেই সেই সুস্বাদু খাবারগুলো রান্না হয় যেগুলো কিনা বাড়ির মহিলারা রান্না করে, এবং সেই মহিলা যদি বাড়ির বউ হয় তাহলে তার উপর পুরুষদের একটা সুনজর গিয়ে পড়ে। মানে এ ভালো রান্না করে, এ ভালো টেস্টি খাবার তৈরি করে, তার প্রশংসা করে। আর সেই মহিলাই যদি বাড়ির শাশুড়ি মা বা বয়োজ্যেষ্ঠ কাকিমা জেঠিমা এরা হন, তখন তাদের সেই প্রশংসা প্রাপ্য থাকে। কাজে এই ক্ষেত্রে শাশুড়িদের সবসময় একটা অভিপ্রায় থাকে যে বৌমাকে সাইড করার, বৌমা থাকুক কিন্তু আমি যতদিন ফর্মে আছি, মানে হাতে পায়ে কাজ করতে পারছি, ততক্ষণ আমি রান্নাঘরের হালটা কখনো দেবো না। সে বৌমা হেল্পিং হ্যান্ড থাকুক না কেন, পুরো দায়িত্ব, মানে আজ কি মেনু হবে থেকে শুরু করে, রাত্রে কি খাওয়া হবে থেকে শুরু করে, পরদিনের কি বাজার হবে, মাসের কি মাল আসবে, সমস্ত ব্যাপারটা কোনো শাশুড়ি মাই ছাড়তে চান না। এক্স্যাক্টলি। তাহলে এইভাবে উনি নিজের কর্মদক্ষতা এবং পরিচালনার একটা দারুণ ক্ষমতা নিয়ে পুরো সংসারটাকে করায়ত্ত করে রেখেছেন এবং সবসময় বলেছেন যেহেতু ব্লগার ফ্যামিলি, বৌমাকে তুমি ব্লগিং করো, তুমি তোমার স্বামীকে সাহায্য করো, তুমি তোমার স্বামীর পাশে থাকো, তোমরা দুজনে ব্যস্ত থাকো, আমি সংসারটাকে দেখছি, আমি সংসারটাকে যা পরিশ্রম সব আমি করে নেব, তোমার করার দরকার নেই, তুমি ওই দিকে ব্যস্ত থাকো। এমনকি তোমার যে সন্তান হয়েছে তারও দেখাশোনা আমি করব, তোমার ওদিকে নজর দিতে হবে না, যেটুকু দরকার ডেইলি লাইফ ব্লগিং দেখার জন্য সেটুকু তুমি করো, সেটুকু তুমি দেখাও, বাকি ক্যামেরার বাইরে আমি সামলে নিচ্ছি সব। এইভাবে ওই মহিলা অর্থাৎ মা যিনি, অর্থাৎ শাশুড়ি মা যিনি, তিনি সংসারে নিজের একটা জায়গা গড়ে তুলেছে যেখানে সবসময় তার ছেলের মনে হয়েছে মা ছাড়া এই জায়গাটা অসম্ভব, অর্থাৎ মার জায়গায় অন্য কাউকে রাখা যাবে না, এবং মা থাকলে আমার অনেক জিনিসটা সেভ হচ্ছে। অর্থাৎ রান্না বান্না বলো, তারপরে আজকে মাটির ঘরে রান্না করুক, কাল ছাদে রান্না করুক, কি বাইরে ওই টিনের কি বলে যে উনুনটা বানিয়েছিল সেখানে, বা কাঠের সেখানে রান্না করুক, যেখানে বলবে ছেলে সেখানেই মা রান্না করতে দৌড়বে, কারণ ছেলের যাতে সন্তুষ্টি সেইটা মা দেখে। তাহলে এইখানে হলো মা আর ছেলের স্বার্থের সম্পর্ক। আর বউ, তাকে তো ফুল ফ্যামিলি বিজনেসের চোখে দেখেছে। বৌমা হলো বাড়ির লক্ষ্মী, মানে বাড়িতে টাকা আনার মেশিন, অর্থাৎ সে ব্লগিং করবে, তার স্বামীকে সাহায্য করবে, তারপরে মাঝে মাঝে শাশুড়িকেও সাহায্য করবে তার কাজে, তারপর মানে ছেলেকে যত্নআত্তি করবে, বংশের বংশধর এনে দেবে, সমস্ত কিছুই বউয়ের দায়িত্ব কর্তব্য। কাজে সেই জায়গায় বউয়ের সঙ্গে বাড়ির প্রত্যেকের একটা স্বার্থের সম্পর্ক ছিল। সেটা বউ প্রথমে বুঝতে পারেনি, কারণ বউ মানুষটি তো বোঝার ক্ষমতাই নেই, কারণ তার বয়স অতি অল্প। সে ভেবেছে এরকমই হয়, এরকমই বোধহয় সব সংসারে হয়। কিন্তু যখন আস্তে আস্তে চোখ খুলেছে, বিভিন্ন ব্লগারদের বাড়িতে যাতায়াত করতে শুরু করেছে, বিভিন্ন বন্ধু বান্ধব গড়ে উঠেছে বিভিন্ন জায়গায়, তখনও বুঝতে পারছিল ধীরে ধীরে যে আমি কোন পরিবেশে আছি, আমি কিসের মধ্যে আছি। কারণ আমাকে তো এখানে পরিচালনা করা হচ্ছে, আমাকে তো এখানে করতে যে কোনো কাজ বাধ্য করা হচ্ছে, সে আমার ইচ্ছেতে হোক আমার অনিচ্ছেতে হোক। তাহলে কোথা থেকে কোথায় যে এই অসন্তোষটা দানা বেঁধেছিল, এটা কিন্তু একদিনে, এক মাসে, 2 মাসে, 6 মাসে হয়নি, এটা দীর্ঘদিন ধরে একটু একটু করে দানা বেঁধেছিল, যেটারই বহিঃপ্রকাশ আজ আমরা দেখতে পাচ্ছি। অ্যাকচুয়ালি এই ফ্যামিলিতে স্বার্থ এত পরিমাণ বেড়ে উঠেছে যেখানে প্রতিটা মানুষকে টাকার সঙ্গে তুলনা করে। তার প্রকৃষ্ট একটা উদাহরণ হলো বংশের মেয়ে, যে আজকে ওই বাড়িতে পাও রাখে না। তার মা তাকে স্বার্থের কারণে বাড়ি থেকে মানে বিতাড়িত করেছিল। স্বার্থের কারণে সেই মেয়েকে বড় মানে কিছুটা সময় অতিবাহিত হওয়ার পর যখন তার নিজের পুত্র সন্তান জন্মালো, তখনও তার স্বার্থের কারণে মনে হয়নি মেয়েটিকে তার নিজের বাড়িতে নিয়ে আসি।
তখনও তার মনে হয়নি মেয়েটার পড়াশোনার ভার নেই, মেয়েটার বিয়ের খরচ নেই, কোনো সময় তার মনে হয়নি। কারণ তার শুধুই মনে হয়েছে ঝামেলা, এর সঙ্গে থেকে তো আমার লাভ নেই, উল্টে আমার টাকা খরচ হবে, মানে একে রেখে এর সঙ্গে আমার স্বার্থ বাঁধিয়ে লাভ নেই, কারণ এর থেকে আমি কিছু পাবো না, উল্টে আমায় একে দিতে হবে, কাজেই বাদ দিয়ে দাও, দূর দূর থেকে রিলেশন রাখো, কারণ যেহেতু নাম আছে সেহেতু পরিচয় তো একটু হলেও থাকে, উপায় তো নেই, রক্তের সম্পর্ক বলে কথা। তারপরে যখন সেই মেয়ে সেই পজিশনে গেল, তখন গিয়ে মার টনক নড়ল। মেয়ে আজকে ওই পজিশনে চলে যেতে পারলো, তার ছেলে তো কিছুই করতে পারলো না, কারণ ছেলে তো মানুষই হয়নি, আকারে ইঙ্গিতে বড় হয়ে গেছে। তখন গিয়ে আবার সেই মেয়ের পা চাটতে শুরু করলেন মা স্বয়ং, এবং চাইলেন যাতে ছেলেকে মেয়ের মতো জায়গায় উনি ভবিষ্যতে দেখতে পারেন। এখানেও মায়ের একটা স্বার্থের সম্পর্ক ছিল তার নিজের মেয়ের সাথে, পেটের মেয়ের সাথে। তাহলে এই মা, তার মমত্ব, তার মায়া, যদি নাতি চলে যায় এই মা অর্থাৎ এই ঠাকুমা নাকি বাঁচতে পারবেন না। তাহলে নিজের ওইটুকু সন্তানকে যে মা ছেড়ে থাকতে পারেন, তাহলে নাতির তো আজকে অনেক বয়স হয়েছে, তাকে তো উনি জন্মও দেননি, তার প্রতি এত টান বা মায়া কিসের? তাতেও স্বার্থ না, ডেইলি ব্লগিং, সেখানে নাতিকে দেখিয়ে ছেলের রোজগার হয়, সেই নাতি যদি চলে যায় ছেলের কি হবে? ছেলে তাহলে কি আমাদের দেখবে না দেখবে না? কত প্রশ্ন বলুন তো, এই প্রশ্নের উত্তর কে দেবে? কে দেবে? স্বার্থের শেষ সেখানেই নয়, আরও আছে, বহু আছে। কথা বলার সময় অনেক পাবো, আবার আসবো আপনাদের সামনে আরও অনেক অনেক কথা বলতে। তাহলে হ্যাঁ, অবশ্য করে আরেকটা কথা বলি, আগের ভিডিওতেও মানে এর আগের টন্দীপের ভিডিওতে ওটা আমি বলতে মিস করে গেছিলাম। এর আগের কোনো ভিডিওতে দেখিয়েছিল কোনো এক সন্ধ্যেবেলা কোনো এক দিদির বাড়িতে গেছিলো, যে বাড়ি থেকে লুচি পায়েস এসেছিল, দেখেছো নিশ্চয়ই। সে দিদির বাড়ি থেকে খেয়ে এসেছিল, কোন দিদি মেনশন নট, সেই দিদির বাড়ি থেকে খেয়ে এসেছিল, নিয়ে এসেছিল টিফিন ক্যারিয়া করে, অর্থাৎ খেয়েও এলাম নিয়েও এলাম, বাড়ির লোকের জন্য খেলো। আজকে সেই পায়েসটা শেষ হলো, টিফিন বক্সটা কিন্তু এখনও ওদের বাড়িতে। আশা করি টিফিন বক্সটা আবার ভর্তি হয়ে সেই দিদির বাড়িতে যাবে। কোন দিদি? এটা কি আমরা জানতে পারবো? কারণ প্রচুর দিদি আছে, কিন্তু ওই চত্বরে সন্ধেবেলার মধ্যে দেখা করার জন্য দিদি কজন আছে গেস করো? অবশ্য করে কমেন্টসে এসে লিখো কোন দিদি, কে পাঠিয়েছে লুচি পায়েস। তাহলে ওকে, আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আসবো অন্য একটা নতুন ভিডিওর সাথে। পরে আসবো কি কাল সকালে আসবো এখনও ঠিক নেই, এমার্জেন্সি বোধ করলে আবার ভিডিও করতেও পারি নাও পারি, কারণ আমি বুঝতেই পারছো নিশ্চয়ই আমি নিজের বাড়িতে নেই, আমি আছি বাপের বাড়িতে। ওকে, তাহলে পরের ভিডিওর ওয়েট করো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। এখনকার জন্য টাটা, বাই।